নমস্কার। আজ থেকে আমার নিউজ অ্যানালাইসিসের ব্লগ @নিহারঞ্জন চাকি শুরু করলাম। ইউটিউবে এটা পাওয়া যাবে। তো আজকে এমন একটা দিনে এমন একটা বিষয় দিয়ে শুরু করছি যেটা অত্যন্ত বেদনাদায়ক বলতেই হবে। কারণ আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, বাংলায় আমাদের অনুভূতি প্রকাশ করি, বাংলায় স্বপ্নও দেখি। প্রতিবেশী বাংলাদেশ পুনরায় অশান্ত হয়ে উঠেছে। গতকাল রাতে প্রথম আলো, ডেইলি স্টার এই জাতীয় তিনখানা জাতীয় সংবাদ মাধ্যমের উপর হামলা হয়েছে, তছনছ হয়ে গেছে। একজন সংখ্যালঘু যুবককে পিটিয়ে আধমরা করে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে রাত 9:30টায় প্রকাশ্যে শত শত জনগণের সামনে এই ঘটনাটা ঘটেছে। এছাড়াও বিভিন্ন প্রান্তে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম সহিংস ঘটনা ঘটেছে। প্রাণহানি ঘটেছে কিনা আমরা এখনো জানি না। সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন সে দেশের সাধারণ শান্তিপ্রেমী মানুষেরা। তো পুরো সিচুয়েশনটা যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ভিডিও পরিদর্শন করে সেখানে একটা ছোট সমাবেশ করে এখানে এসেছি। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, গত 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদির উপরে যে হামলা হয়েছে এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি গতকালকে রাতে ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই হত্যাকাণ্ডের তদন্ত, বিচার এবং অপরাধীদের গ্রেফতার করতে হবে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং যেহেতু এতদিনেও সেই অপরাধীদেরকে ধরা হয়নি, বরং উল্টোপাল্টা নানান মানুষকে ধরা হচ্ছে এবং নানান ধরনের খামখেয়ালি কাজ আমরা দেখতে পাচ্ছি, যা রাষ্ট্রের কাছে আমরা আশা করি না। এবং এই দায় নিয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আমরা বলতে চাই, গতকালকে রাতে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যে হামলা দেখেছি, সেই হামলাগুলো পূর্ব পরিকল্পিত বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটি খুবই জঘন্য প্রচেষ্টা মাত্র। এবং এই জঘন্য প্রচেষ্টার সাথে যারা যুক্ত ছিলেন, আমরা মনে করি তাদেরকেও খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলকভাবে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে তদন্ত এবং বিচার প্রক্রিয়া তাদেরকে আনতে হবে। এবং আমরা দাবি জানাই আমাদের বাংলাদেশের সকল নাগরিকের পক্ষে, আমরা সকল সংবাদ মাধ্যমের কাছে দাবি জানাই, আপনারা দয়া করে গণমাধ্যমের উপরে এই হামলাকে এর বিরুদ্ধে দাঁড়ান, এর প্রতিবাদ করুন। কারণ আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। সুতরাং আপনারা এখনই প্রতিবাদ করুন, এর বিরুদ্ধে দাঁড়ান। আমরা এই নাগরিক সমাজের পক্ষ থেকে প্রত্যেক সেখানকার শান্তিপ্রিয় মানুষ কি বলছেন, কিভাবে তারা প্রতিবাদে রাস্তায় নেমেছেন, তাদের প্রতিবাদের ভাষা কিন্তু অন্যরকম। অন্যরকম মানে গতকাল সারা রাত যারা ধর্মের নামে বাংলাদেশকে দাবানলের মুখে ঠেলে দিয়েছে, এই মানুষগুলি ঠিক তাদের বিরোধী। তারাও চাইছে যে কোনো সহিংস আন্দোলনের মোকাবেলায় সরকার প্রস্তুত হোক। কিন্তু তারা একটা প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনাকে বিদায় করে যে মোহাম্মদ ইউনূস রাজত্ব কায়েম করেছেন, আমি রাজত্বই বলবো কারণ সেটা গণতন্ত্র নয়, তাতে করে এই যে সহিংস আন্দোলনগুলো মাঝে মাঝেই বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে, তাদের কিন্তু প্রশ্রয় দেবার অভিযোগ উঠেছে ইউনূস সাহেবের বিরুদ্ধে। শুধু তাই নয়, ইউনূস সাহেব যাদের নিয়ে সংসার পেতেছেন মন্ত্রিসভার নামে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ভূমিকা বাংলাদেশের সবগুলো দঙ্গলবাজিতে রহস্যময় এবং নীরব। আমরা দেখতে পেয়েছি সবসময় প্রচুর কথা বলেন যিনি, সরকারের প্রেস সেক্রেটারি শফিক সাহেব, পুরো রাত তিনি চুপ ছিলেন। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কথা বলেন নাই। এই ভূমিকা নিন্দনীয়।
এবং হতাশাব্যঞ্জক। তারা কোনো ভূমিকা রাখেন নাই বাংলাদেশের গণমাধ্যমকে রক্ষা করার জন্য, এবং এরপর থেকে বাংলাদেশে গণমাধ্যমকে যে সরকার চায় না, গণমাধ্যম যে আতঙ্কে থাকুক, গণমাধ্যম কথা না বলুক, এই জিনিসটাই যে সরকার চায়। কালকে রাতের একটা বড় অংশের লেখক বুদ্ধিজীবীদের কালকে রাতে আমরা দেখেছি, এমনকি রাজনীতিবিদদেরও আমরা দেখেছি, কেউ কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দঙ্গলবাজিকে উস্কানি দিয়েছেন, কেউ কেউ সারা রাত নীরব থেকেছেন, এবং নীরব থাকার মধ্য দিয়ে দেখুন, তাদের এইখানে আমরা সাধারণভাবে বাংলাদেশকে কিভাবে দেখে আসছি, বাংলাদেশ শান্তিকামী মানুষ, বিভিন্ন ভাষার মানুষও থাকেন, যদিও 90% মানুষ সেখানে বাংলায় কথা বলেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন। দেশ যখন স্বাধীন হয়, অর্থাৎ পূর্ব পাকিস্তানের যখন জন্ম হয়, সেই সময়টায় যদি ধরা যায়, তাহলে এই যে বাংলাদেশের ভৌগোলিক আয়তনের তো পরিবর্তন হয়নি। তখন ভারত স্বাধীন হয়েছে, পূর্ব পাকিস্তান তৈরি হয়েছে। তখন সে দেশের জনসংখ্যায় 22% ছিল হিন্দু, এবং বর্তমানে আজকে 2025-এ সেখানকার জনসংখ্যা অনেক বেড়েছে, কিন্তু হিন্দুদের জনসংখ্যা অনেকটাই কমেছে। কত হয়েছে জানেন? প্রায় 6 থেকে 6.5% মতন জনসংখ্যার মোট অনুপাতে এখন বাংলাদেশে হিন্দুরা আছে। তাহলে এই বাকি হিন্দুরা কোথায় গেল? বাকি হিন্দুরা প্রতিবেশী বাংলাদেশেই এসছে। আমার মনে হচ্ছে এই যে একটা তালিকা আমরা দিচ্ছি আপনাকে, এই তালিকাটা দেখবেন, এখানে জনসংখ্যার হিসাব অনুযায়ী কত পার্সেন্ট 1974 সালে 1971 সালে 16 ডিসেম্বর পূর্ব পাকিস্তানের কবল থেকে বাংলাদেশ মুক্তি হয়, এবং বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন গণতান্ত্রিক প্রথায়। এই গণতান্ত্রিক শব্দটা কিন্তু অনেক মানে এর অনেক গভীরতা আছে। গণতন্ত্র মানে সব ভাষার গণতন্ত্র, সব মানুষের গণতন্ত্র, সব ধর্মের গণতন্ত্র। তো বাংলাদেশ সেখানে প্রথমে যখন শুরু হয়েছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে শেখ মুজিবুর রহমানের তত্ত্বাবধানে, এরপরে যখন জিয়াউর রহমান তাকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করেন, তারপরেই কিন্তু বাংলাদেশের চরিত্রটা একটু পাল্টে যায় এবং ইসলামিক ধর্ম রাষ্ট্রের নামে হয়ে যায়। তো যাই হোক, ইসলামিক ধর্ম হলেও সেখানে গণতন্ত্র থাকবে না এই নয়, কারণ অন্যান্য ধর্মের মানুষরা যাতে ধর্ম পালন করতে পারেন, স্বাধীনভাবে সংখ্যা গুরু মানুষের মতন করে জীবনযাপন করতে পারেন, এটা গণতন্ত্রের মূল লক্ষ্য। তো বাংলাদেশের এই গণতন্ত্র মাঝে মাঝেই চলেছে, মাঝে মাঝেই ঠিক ছিল, মাঝে মাঝে সেটা একনায়কতন্ত্র হয়ে গেছে, এসব হয়েছে। যাই হোক, যে কথা বলছিলাম যে হিন্দুরা সেখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। 1974 সালে প্রায় 13.5% হিন্দু মোট জনসংখ্যার অনুপাতে ছিল, আর 2022 সাল পর্যন্ত সেটা কমতে কমতে প্রায় 7.5% এসছে। এখন তো 6.5-এরও কম আছে। চার্ট দেখে নিন। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি সেটা নিয়ে আসার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুল বকর সাহেব, উনি প্রায় 30 বছর ধরে এই হিন্দু জাতির যারা বাংলাদেশি হিন্দু আছে তাদের নিখোঁজ হয়ে যাওয়ার উপরে তথ্য গবেষণা করেছেন, তথ্য পেশ করেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে। আমরা সেই তথ্য থেকেই এই সূত্রটা বললাম। এখন গড়ে আরেকটা চার্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এখানে 10 বছর পর পর গড়ে কত মানুষ প্রতিদিন সেখান থেকে আসছে। এখন প্রায় 750 মানুষ প্রতিদিন বাংলাদেশ থেকে এই দেশে আসার চেষ্টা করছে। এ দেশ বলতে কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের প্রায় 3 ভাগেরও বেশি জায়গা জুড়ে ভারতবর্ষ রয়েছে। এই ভারতবর্ষের সঙ্গে তাদের সম্পর্ক প্রায় 4095 কিলোমিটার। হ্যাঁ, এটা ঠিক যে তার মধ্যে 2100-রও বেশি কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গেই যুক্ত। এই জন্যই যে মানুষরা ওখান থেকে সুযোগ পেলেই বেরিয়ে আসতে চাইছেন, তারা পশ্চিমবঙ্গেই আসছেন বেশি, এরপর আসাম এবং অন্যান্য রাজ্যেও যাচ্ছেন। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে সেখানে কখনোই কোনো সহিংস আন্দোলন হলে
এই সংখ্যালঘুদের ওপরে, সেখানকার সংখ্যালঘুদের ওপরে অত্যাচারটা বেড়ে যায়। এটা আমরা বুঝতে পারছি না। বাংলাদেশ কি যেভাবে চলছে, গতকাল রাত্রে যে সহিংসতা ঘটেছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা ভারতের সঙ্গে যুদ্ধে নেমেছে। আপনারা দেখুন কয়েকটা আমি ভিডিও। হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি যে ভুল করছি জানি আর কোনো ক্ষমা হয় না। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেবেন। আমি আর জীবনে এই কাজ করবো না। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেবেন। একটি জটিল সময়। এই সময়ে আপনারা জনগণকে, নাগরিকদেরকে শান্ত থাকার পরামর্শ দিন। তাদেরকে শান্ত থাকতে, তাদেরকে শান্ত রাখতে সচেষ্ট হন। কারণ নাগরিকের অধিকার সেখানেই, সেই যে অধিকারটা হচ্ছে শান্তিতে, শান্তিপূর্ণ একটি দেশে নিরাপদে বসবাস করার অধিকার। সেই অধিকার রাজনৈতিক দলগুলো তাদের সমর্থক এবং তাদের যে রাজনৈতিক কর্মী আছে তাদের মাধ্যমে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবেন। সেটাই আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আশা করি। আমরা আর কোনো উস্কানি দেখতে চাই না, আমরা আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমরা নাগরিকের নিরাপদে থাকার অধিকার চাই। আমরা জানি সামনে আর কিছুদিনের মধ্যে নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে নানান রকম খেলা চলছে। আমরা সবার কাছে আহ্বান জানাই নাগরিক সমাজের পক্ষ থেকে, আমরা নাগরিকদের, সহনাগরিকদেরকে হাত জোর করে বলি যে দয়া করে আপনারা আইন হাতে তুলে নেবেন না। দয়া করে আপনারা ডিউ প্রসেস, আইনের শাসনের উপর শ্রদ্ধাশীল থাকুন এবং সরকারকে এবং রাষ্ট্রকে আমরা দাবি জানাই যেন তারা অবশ্যই এই প্রত্যেকটি হত্যাকাণ্ড, হামলা এবং ভাঙচুরের তারা যেন তদন্ত করে বিচার করে এবং নাগরিক সমাজের অন্য সকল যে অংশ রয়েছে তাদের সকলকে এই বিষয়ে সোচ্চার থাকার জন্য আহ্বান এবং অনুরোধ পরিষ্কার জানাই। বুঝতে পারবেন যে বাংলাদেশের যে বর্তমান যারা সহিংস আন্দোলনের সঙ্গে যুক্ত, সেই সঙ্গে যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তারা কিভাবে ভারতের সঙ্গে লড়াই করার জন্য নেমেছে। একটু তাদের বক্তব্যগুলো দেখে নিন। আমাদের মূল লড়াইটা হবে ভারতের সাথে। ভারতের আধিপত্য যেদিন মুক্ত করব, যেদিন সেভেন সিস্টার আমরা দখল করে নিব, সেদিন আমরা বিজয় দিবস উদযাপন করবো ইনশাল্লাহ। সেদিন আমাদের বিজয়। আমাদের মিছিলের উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন ইতিপূর্বেই 5 আগস্টের পরে আমাদের দেশে যত বড় বড় মাফিয়া, বড় বড় খুনি, সন্ত্রাস, ক্যাডার, মাস্তান, লুচ্চা, দর্শক সকলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তার মানে আমরা ধরে নিয়েছি এখন ভারত একটা জঙ্গলি রাষ্ট্র। বাংলাদেশের যেহেতু সকল অপরাধীকে তারা সাহায্য করতেছে, কাজেই তারা একটা জঙ্গলি রাষ্ট্র। এই খুনি রাষ্ট্রের কোনো দূতাবাস বাংলার জমিনে আমরা থাকতে দিব না। বিগত 17 বছরে এই ভারতীয় গোয়েন্দা সংস্থার এই দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে অনেক গুম হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইলিয়াস আলী সহ এরকম অনেক ফিগারকে তারা হত্যা করেছে। কাজেই এরা জাতির সামনে, সারা বিশ্বের সামনে আজকে স্পষ্ট, ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র, জঙ্গলি রাষ্ট্র। এই রাষ্ট্রের দূতাবাস বাংলার জমিনে আমরা থাকতে দেব। ভারতের যে টেকনোলজি বুঝেন, ভারতের ডাইনের নামে যারা আছে, খালি একবার যুদ্ধ লাগলে চীনে খামচাইব, পাকিস্তান খামচাইব, ভুটান নেব, সবাই খামচাইব, আমরাও খামচামো। ভারত আমরা পারবো না, ভারতের হ্যান্ডল নাই। ভারত খায় এলো গরুর গোমূত্র, আমরা খাই গরুর গোস্ত। গরুর গোস্ত পাওয়ার বেশি না গরুর মুখে পাওয়ার বেশি? খেলা হলে দেখা যাবে। ভারত বেশ কয়েকটি হেডকোয়ার্টারের মতো নির্মাণ করে। সেভেন সিস্টার্সে উনি যেটা বলছেন, আমি ওনার সঙ্গে একমত নই। এই কারণে একমত নই, কারণ ইন্টেলিজেন্স মারফত আমরা যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে ওখানে
বেশ ডেপ্লয়মেন্ট হয়েছে, প্রচুর ডেপ্লয়মেন্ট হয়েছে। এবং আমরা যতদিন শেখ হাসিনা ওইখানে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এটা আমাদেরও উচিত হয়নি যে ওই জায়গাটা 4,000 কিলোমিটারের ওপরে সীমান্তকে আমরা অরক্ষিত রেখে দেবো। একটা শোয়ে আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন কত বাংলাদেশি আমাদের ভারতে আছে, আমি বলেছিলাম 2 কোটির ওপর। আপনি খুব অবাক হয়েছিলেন। এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে এসআইআর করার পরে দেখলাম দলে দলে এখান থেকে এখন নিজেরা ভেঙে যাচ্ছে। আজকেও বেরিয়েছে, প্রতিদিনই পালিয়ে যাচ্ছে লোকজন। তো যেখান থেকে বলছে আমরা 7 সিস্টার আক্রমণ করব, সেখানে ভারতবর্ষ খোলা রেখে দেবে কোনো সৈন্যবাহিনী না রেখে, আমার মনে হয় না না সেটা ওখানে ভারী ডিপ্লয়মেন্ট আছে, দেখা যাচ্ছে না। তাহলে পরে কিন্তু রংপুর হাতছাড়া হবে। এবং ওই যে আমরা মানে 7 সিস্টারের মালিক, আমাদের সমুদ্রের মালিকানা আমাদের, ওইটা ফেনী অব্দি কেটে দিয়ে ওটা নিয়ে নেবে। ভারতের এই মহড়া কি আসলেই যুদ্ধের প্রস্তুতি, নাকি আসলে মহড়া, নাকি মানে ভারত সীমান্তে এক ধরনের প্রস্তুত আছে বলে আমি আরো 3-4 মাস ধরে শুনছি? আপনি যদি একটু বিষয়টা বলতেন। না, আমি আগেই বললাম যে এই ব্যাপারে কবে কি দেখলেন তো হবে না হবে কিভাবে এই ব্যাপারে ভারত আমি বিরোধী কিছু বলতে পারছি না। কথাবার্তা তারা বলছে। ভারতের মতন একটা দেশ, দেশ না মহাদেশের মতোই অবস্থা। কারণ আমাদের ভারতে এত ভাষাভাষী, এত জাতি ধর্ম নির্বিশেষে আমরা আছি, তো আমরা মহাদেশের থেকে কম নই, বরঞ্চ এশিয়ায় আমাদের ক্ষমতা অনেক বেশি। সেই জায়গা থেকেই বলছি, বাংলাদেশে প্রথম পাকিস্তানি বা সহিংস যারা বাংলাদেশের শান্তি ভেঙে টুকরো টুকরো করার জন্য নেমেছিলেন, তাদের মধ্যে একটা বড় অর্গানাইজেশনের নাম জামাত-ই-ইসলামী বাংলাদেশ। 1988 সালে জিয়াউর রহমানের আমলে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে এবং ধীরে 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 তাদের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে, বিভিন্ন সময় বাড়ে। বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টির যিনি চেয়ারম্যান বর্তমানে অসুস্থ আছেন, খালেদা জিয়া যখন সে দেশের প্রধানমন্ত্রী ছিল, 1994 সালে প্রথম বাংলাদেশি নাগরিক লেখিকা তসলিমা নাসরিনকে দেশ ছাড়তে হয়েছিল। সেদিনই বোঝা গেছিল বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে ধীরে ধীরে যাচ্ছে। মাঝখানে শেখ হাসিনা অনেক সময়টা ছিলেন বটে, কিন্তু তিনিও ধর্মের কাছে নতজানু হয়ে গেছিলেন। রাষ্ট্রের পয়সা দিয়ে তিনি ধর্মের কাজকর্ম করেছেন, সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভের প্রতি ধ্যান না দিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করারও চেষ্টা করে গেছেন। তার সুফল কিন্তু তিনি আজ পাচ্ছেন এবং বাংলাদেশ ধীরে ধীরে তার দূরদর্শিতার অভাবে পাকিস্তানপন্থী লোকেদের হাতে চলে গেছে। তাতে কি লাভ হবে? পাকিস্তানের অর্থনীতি দেখুন। তাহলে কি আপনারা পাকিস্তানের বাংলাদেশি যারা এখনো স্বনির্ভর আছেন, তারা পাকিস্তানিদের মতন চেয়ে চিনতে ভিক্ষে করে খেতে চলেছেন? সেটা আপনাদেরই চিন্তা করতে হবে। তবে এই সহিংসতার পরে আপনাদের কাছে কিন্তু জবাব চাইবে বাংলাদেশের মানুষ। সে যাই হোক, বাংলাদেশের পলিটিক্স নিয়ে আমাদের অতটা মাথা ব্যথা নেই। তবে আমাদের একটাই চিন্তা, সেটা হচ্ছে ওই পারে যে মানুষগুলো অত্যাচারিত হচ্ছেন, এই পারের মানুষগুলোর সঙ্গে ওই পারের মানুষগুলোর কিন্তু খুব একটা তফাৎ নেই। ওপারে যারা অত্যাচারিত হচ্ছেন তাদের ব্যথা লাগলে এপারের মানুষেরও ব্যথা লাগে, এটাই মানুষের ধর্ম। সেই দিক থেকে তারা চেষ্টা করছেন সেখানকার ভিটে মাটি সর্বস্ব ছেড়ে এই দেশে আসার, কিন্তু এদেশে তাদের বসবাসের দরজা তো প্রায় বন্ধ হয়ে আছে। কারণ আমাদের কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন, যারা 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে আছেন বা এসেছেন, তাদেরই সহজ শর্তে এবং আবেদনক্রমে নাগরিকত্ব দেওয়ার কথাটা বিবেচনা করবেন। কিন্তু তারপরের মানুষদের কি হবে? আজ প্রায় 11 বছর ধরে দৈনিক যদি 750 করে মানুষ এপারে এসে থাকেন, তাহলে এই 10 বছরে 11 বছরে কত মানুষ এসছেন, আরো কত মানুষ আসবেন? সবটা তো সীমান্ত পারাপার রোখা সম্ভব না।
আমাদের বিডিআর, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, বাংলাদেশেও বর্ডার গার্ডস আছে। তা সত্ত্বেও মানুষ কিন্তু জীবন হাতে নিয়ে বাঁচার তাগিদে বন্দুকের গুলি উপেক্ষা করেই বাংলাদেশ থেকে ভারতে আসছেন। মানবিকতার খাতিরে এই মানুষগুলির ভবিষ্যৎ কি হবে? এই প্রশ্নটাই আজকে বড় করে দেখা দিয়েছে মানবিকতার প্রশ্নে। ভারত সরকার কি তাদের জন্য নতুন করে চিন্তা ভাবনা করবেন, নাকি এই মানুষগুলোকে একবার ওইখান থেকে তাড়া খেয়ে এসে এইখানেও এসে আবার তাড়া খেয়ে ফিরে যাবে কিছু মানুষ সারা জীবনই রাষ্ট্রের শাসনে? আজকের মতো এখানেই থাকবেন। আজকে আপনাদের সামনে আমরা অনেকগুলোই প্রশ্ন তুলে দিলাম। যদি প্রশ্নের সমাধান চাইতে হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব। আর কেমন লাগলো আমাদের বিষয়বস্তু একটু কমেন্ট করে জানাবেন। সমালোচনা সাদরে গ্রহণ করা হবে। সমালোচনা মানে আমার ভুলভ্রান্তি ইত্যাদি আপনারা তুলে ধরবেন, আমি পরবর্তীকালে সেটা সংশোধন করে